এবার যে তিনি তারিখ বেঁধে দিলেন, এই তারিখ কি আর বর্ধিত হবে না? সত্যিই কি তাহলে 6 তারিখের মধ্যে ইরান ডোনাল্ড ট্রাম্পের চুক্তি সব মেনে নেবে? 83rd ওয়েভ তারা শুরু করে দিয়েছে এবং সেই মিসাইল হামলার সময় কিন্তু ইরানের ওয়ার রুমে লেখা হয়েছে থ্যাংক ইউ ইন্ডিয়া। আমরা জিতে গেছি। এই যে পাইরিক ভিক্টরি ক্লেম করছেন, সেই পাইরিক ভিক্টরির 4টে পায়া হয় না, একটা টেবিলের 4টে পায়া, তার যে এই দম্ভের 4টে পায়া ভেঙে যাবে। তাদের লক্ষ্য হচ্ছে $200 পার ব্যারেল ইরানের লক্ষ্য। যখন আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের ক্রাইটেরিয়াগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল মেনে নিয়েছে, আর তখনই আমরা বলবো হ্যাঁ ঠিক আছে, যুদ্ধ শেষ। 9 এপ্রিল শেষ হচ্ছে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ, অন্তত এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি 6 এপ্রিল পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, বলেছেন 10 দিন বর্ধিত সময় দিলাম ইরানকে ভেবে দেখার জন্য কি ভাববে। তার দেওয়া 15টি শর্ত, উল্টে ইরান যে তাকে 5টি শর্ত দিয়েছে সেসবে তিনি আমল দিচ্ছেন না। এর আগেও 3টি শর্ত ইরান দিয়েছিল, কিন্তু সেসবে আমল দেয়নি। উল্টে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে 15টি শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে, তিনি দিয়েছেন, এবং তার বদলে ইরান যে 5টি শর্ত দিয়েছে সেটাও তিনি আমল দিচ্ছেন না। বরং তিনি বলছেন, আমি যে 15টি শর্ত আপনাদের দিয়েছি, পাকিস্তানের মারফত আপনাদের কাছে পাঠিয়েছি, আসিম মুনিরের মারফত আপনাদের কাছে পাঠিয়েছি, সেই শর্তগুলো মেনে নিন। একদম চোখ বুঝে চুপচাপ কোনো টু শব্দ না করে মেনে নিন। আর যদি না মানেন তাহলে 6 এপ্রিলের পর থেকে আমরা আবার সেকেন্ড ফেজে নামবো। প্রথমে শুরু করব ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে উড়িয়ে দিয়ে। তারপর টার্গেট হবে খার্গ আইল্যান্ড। ওখান থেকে আরও অনেক মেরিনস আসছে, বলছে নাকি খার্গ আইল্যান্ডেও মেরিনস ট্রুপ মোতায়েন করা হবে। এই মুহূর্তে যেগুলো মধ্যপ্রাচ্যে রয়েছে, গালফ কান্ট্রিগুলোতে রয়েছে, সেখান থেকে পুরোপুরি খার্গ আইল্যান্ডে নামিয়ে দেবে, ওটাকে কবজা করে নেবে, যেখান থেকে ইরানের 90% তেল বিশ্বজাত হয়। এই হচ্ছে মূল পরিকল্পনা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প এর আগেও অনেক ডেডলাইন দিয়েছেন অনেক কিছু নিয়ে। তিনি ডেডলাইন দিতে ভালোবাসেন, তারিখ বেঁধে দিতে তার ভালোবাসেন, তার এটা অভ্যাস। কিন্তু এবার যে তিনি তারিখ বেঁধে দিলেন, এই তারিখ কি আর বর্ধিত হবে না? সত্যিই কি তাহলে 6 তারিখের মধ্যে ইরান ডোনাল্ড ট্রাম্পের চুক্তি সব মেনে নেবে? আচ্ছা, সত্যিই কি কোনো একটা চুক্তিতে আসবে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার সঙ্গে? সত্যিই কি 9 এপ্রিল এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ পুরোপুরি থেমে যাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই এপিসোডে। চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন্স যে ইরান ওয়ার অ্যান্ড এনার্জি লকডাউন। তার কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মহলে একটা কথা ছড়িয়ে পড়ছে যে এনার্জি ক্রাইসিস। হরমুজ প্রণালী বন্ধ করে রাখা থেকে শুরু করে বিশ্বের যে তাবড় তেল ডিপো, বিশ্বের যে বৃহৎ গ্যাস ডিপো, সেই সমস্ত জায়গায় ইতিমধ্যেই হামলা চালানো হয়েছে। আর সেই কারণেই কিন্তু বিশ্বজুড়ে জ্বালানির দাম একদম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তিনি যখন 5 দিনের যুদ্ধবিরতি পজ করেছিলেন, ঘোষণা করেছিলেন, সেই সময়ে কিন্তু তেলের দাম ব্যারেল প্রতি, ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $100 নিচে কমেছিল। এই মুহূর্তে ব্রেন্ট অয়েল, যেটা ক্রুড অয়েল, তার দাম হচ্ছে $109 পার ব্যারেল। বুঝতে পারছেন, কোথায় ছিল 80, কোথায় ছিল 60, হয়ে গেল 109। ওঠানামা করছে, কখনো নামছে কখনো উঠছে। কিন্তু এইভাবে চলতে থাকলে বেশিক্ষণ কিন্তু এটাও হবে না, আরও নামতেই আর পারবে না, উঠতেই থাকবে। সেখান থেকে দাঁড়িয়ে মানুষের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে, কি হতে চলেছে, নাকি এনার্জি লকডাউন। এনার্জি লকডাউনটা অ্যাকচুয়ালি কি, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই এপিসোডে জানাবো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মধ্যপ্রাচ্য যুদ্ধ, সেই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কি, ইসরায়েলের কতটা ক্ষতি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা ক্ষতি হয়েছে, এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইরান থেকে শুরু করে পশ্চিম এশিয়া থেকে শুরু করে মিডল ইস্ট থেকে শুরু করে, একই সঙ্গে পশ্চিম এশিয়া থেকে শুরু করে মিডল ইস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণটা কত, সেটাও কিন্তু জানাবো। তার কারণ হচ্ছে এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র ইরান অবধি সীমাবদ্ধ নেই, এই যুদ্ধ কিন্তু এখন অনেকটা জায়গায় ছড়িয়ে গিয়েছে। তাহলে চলুন শুরু করছি। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি সামগ্রিক যুদ্ধের অবস্থা। প্রায় 1 মাস, পুরো 1 মাস, এই 1 মাসে দাঁড়িয়ে
ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কীরকম সেটা এই স্লাইডে আপনাদের জন্য রেখেছি। প্রথমেই দেখুন, বলছে ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি এর ফলে ইরান, ইসরায়েল এবং লেবানন সহ পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস এই পরিস্থিতিকে, মানে রাষ্ট্রসংঘ, তারা বলেছেন এই পরিস্থিতি হচ্ছে আউট অফ কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, তারা এটা বলে অভিভূত করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজ, তা অবরুদ্ধ করে রেখেছে ইরান। জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে বিশ্ব অর্থনীতিতেও এর মারাত্মক প্রভাব পড়েছে, সেটা এখন প্রত্যেকটা দেশ কিন্তু স্বীকার করছে। বিশেষ করে এই দক্ষিণ এশিয়ায় যদি আপনি দেখেন, প্রতিটা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার থেকে শুরু করে প্রতিটা দেশে কিন্তু এর প্রভাব পড়েছে, এই যুদ্ধের প্রভাব পড়েছে। দেখুন ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ কি বলছে। ইরানই হচ্ছে এই যুদ্ধের সবচেয়ে বেশি সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, কারণ তাকেই টার্গেট করেছে দুটি দেশ। বিভিন্ন সূত্র মতে নিহতের সংখ্যার ভিন্নতা থাকলেও ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখনও পর্যন্ত 1937 জনের বেশি মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর যেমন HRANA এবং হেঙ্গাও এরা দাবি করছে যে 3300 থেকে 6500 জনের মধ্যে হতে পারে এই সংখ্যাটা, মানে মৃতের সংখ্যাটা। এর মধ্যে বড় অংশই কিন্তু সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক লোকজন রয়েছে, সেটা সংখ্যাটা কম। সামরিক ক্ষতি কী কী রয়েছে? মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের 190টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং প্রায় 140টি নৌযান ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের বেশ কিছু ভবন ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে কিন্তু এগুলো রয়েছে যে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ওটাকে পুরো ভেঙে চুরমার করে দিতে হবে, অকেজো করে দিতে হবে। তার পাশাপাশি দেখুন, ইসরায়েল এবং মার্কিন বাহিনী 190টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ইরানের সেগুলোও ধ্বংস করে দিয়েছে। এগুলো সরকারি রিপোর্ট। আপনাকে বলে রাখি, এর চেয়ে অনেক বেশি কিন্তু ইরানের কাছে এই মুহূর্তে ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে এবং সেগুলো তারা এখনও ব্যবহার করছে এবং সেগুলো দিয়েই তেল হাবিবে তারা হামলা চালিয়ে যাচ্ছে অনবরত। 83rd ওয়েভ তারা শুরু করে দিয়েছে এবং সেই মিসাইল হামলার সময় কিন্তু ইরানের ওয়ার রুমে লেখা হয়েছে থ্যাংক ইউ ইন্ডিয়া। তার কারণ ইন্ডিয়া পুরোপুরি এই ইরানকে সমর্থন করছে এই পর্যায়ে দাঁড়িয়ে। এই যুদ্ধে পরিস্থিতি যেই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 1 মাস, সেই 1 মাসে এসে দাঁড়ালে আপনি স্পষ্টভাবে বলতে পারেন যে ইন্ডিয়া কিন্তু পুরোপুরিভাবে ইরানের পাশেই রয়েছে। তাই সেই জন্যই ইরান কিন্তু এই ধরনের একটা কর্মকাণ্ড করেছে এবং এটা একটা কৃতজ্ঞতা জানানো ইন্ডিয়াকে, থ্যাংক ইউ ইন্ডিয়া বলে। অন্যদিকে দেখুন, নেতৃত্বের ক্ষতি হয়েছে। আপনারা জানেন যে 28 ফেব্রুয়ারি প্রাথমিক আঘাতেই সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে 26 মার্চ ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল, তিনি হচ্ছেন আলী রেজা তাংসিরি, তাকেও নাকি নিহত করেছে বলে ইসরায়েল দাবি করছে, যদিও ইরান এখনও পর্যন্ত এই দাবি তারা মানেনি, স্বীকার করেনি এবং তারা বলছে যারা এই ধরনের কোনো ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। ইসরায়েল এর আগেও জানেন, গত এপিসোডে আপনাদের বলেছি যে জানুয়ারিতেও এই ধরনের দাবি করা হয়েছিল যে আলী রেজা তাংসিরি, তাকে, যিনি অ্যাকচুয়ালি হরমুজ প্রণালীটাকে গার্ড করছিলেন, বুঝতে পারছেন, সেই ব্যক্তির কথাই বলা হচ্ছে। ইসরায়েলে কি ক্ষয়ক্ষতি হয়েছে বলছে, রকেট ও ড্রোন হামলার প্রভাব পড়েছে ইসরায়েলে। ইরান ও হিজবুল্লাহর পাল্টা হামলায় ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন এখনও পর্যন্ত 27 জন মারা গিয়েছে বলে জানা যাচ্ছে, তার মধ্যে 4 জন সেনাবাহিনীর সদস্য এবং 23 জন বেসামরিক। নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন প্রায় 5200 জনেরও বেশি। এটা কোথায়? ইসরায়েলে। ক্ষতি হয়েছে তেল আবিব এবং বেইট সিম সহ বিভিন্ন জনবহুল এলাকায় ইরানের মিসাইল আঘাত হেনেছে। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, আয়রন অ্যারো, অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানা যাচ্ছে, না হলে কিন্তু আরও বেশি। দেখুন, আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম, টুইটারে দেখছিলাম কিছু ছবি, তেল আবিবের ছবি ভাইরাল হচ্ছে, ইরানের যত সমস্ত হ্যান্ডেল আছে সেখান থেকে ছড়ানো হচ্ছে। আর সেই ছবি দেখলে আপনি চমকে যাবেন, বুঝতে পারবেন না এটা তেল আবিব না গাজা, বুঝতে পারছেন। দেখুন, লেবানন, সেখানেও কিন্তু ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ, সেখানে হিজবুল্লাহর একটা ঘাঁটি রয়েছে বলে ইসরায়েল মনে করে, সেই জন্য ইসরায়েল ক্রমাগত সেখানে হামলা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে লেবাননের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1116 জন, যার মধ্যে 83 জনের বেশি শিশু। হিজবুল্লাহর প্রায় 750 জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে হেজবুল্লাহর তরফে। অন্যদিকে বাস্তুচ্যুতি হয়েছে প্রায় 10 লক্ষ মানুষ, তারা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। দক্ষিণ লেবাননের বিশাল অংশ এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে দেখুন, ইরাক এবং ইয়েমেন, লেবাননের পাশাপাশি ইরাকেও নাকি সেখানে শিয়া মিলিশিয়ারা রয়েছে,
আর ইয়েমেনে নাকি হুদি গোষ্ঠীরা রয়েছে, এটা বলা হয় প্রক্সি ওয়ারের প্রভাব। সেখানেও দেখুন ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলোর ওপর মার্কিন ও ইসরায়েলি জোটের হামলায় প্রায় ৮০ জন মিলিশিয়া যোদ্ধা এবং ৭ জন সরকারি সৈন্য নিহত হয়েছে। ইরাকের ৭ জন সরকারি সৈন্য নিহত হয়েছে। আর ইয়েমেনে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখায় পাল্টা বিমান হামলা, সেখানেও অবকাঠামোগত ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, যদিও নিহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়। ইয়েমেনের সানা বলে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটাই নাকি হুতিরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে এবং ওখানেও ক্রমাগত হামলা চালিয়েছে ইসরায়েল, সেখানেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও দেখো বিভিন্ন দেশে, আরও অনেক দেশে সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমি বললাম শুরুতেই এই যুদ্ধ শুধুমাত্র ইরান এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত সীমিত নেই, আরও অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে। যেমন দেখুন মিডল ইস্টের কি বলছে সংযুক্ত আরব আমিরাত, সেখানে 11 জন নিহত হয়েছে এখনও পর্যন্ত, যার মধ্যে 2 জন সৈন্য, আচ্ছা 9 জন বেসামরিক। আচ্ছা কুয়েতের এই মুহূর্তে 8 জন নিহত, তার মধ্যে 4 জন সৈন্য এবং 4 জন শিশু বেসামরিক। ওমান ও কাতারে সেখানেও 3 জন এবং 4 জন সৈন্য নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেরও প্রায় 12 জন সেনা তারাও প্রাণ হারিয়েছে বলে জানা যাচ্ছে। আর যুদ্ধ শুরু হওয়ার শুরুতেই একদম প্রথম দিকেই সেই সময় হরমুজ প্রণালী দিয়ে যাওয়া কোনো জাহাজে হামলা করেছিল, সেই জাহাজে ভারতীয় নাবিক ছিল 6 জন, তারাও কিন্তু ইতিমধ্যে প্রাণ হারিয়েছে বলে জানা যাচ্ছে। এরপর আপনাদের দেখাচ্ছি যে এই যুদ্ধের ফলে, এই প্রাণহানির ফলে শুধু তো প্রাণহানি নয়, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতিটা এই স্লাইডে আপনাদের জন্য সাজিয়েছি। কীরকম? বিশেষ করে বিশ্ব অর্থনীতি যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশ্ব জ্বালানির যে ভাণ্ডার, সেই ভাণ্ডারের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনি এই স্লাইডে পেয়ে যাবেন। দেখুন কি বলছে, এই যুদ্ধকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA তারা বলছে ইতিহাসের বৃহত্তম জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে এটাকে উল্লেখ করেছে। কেন? তার কারণ হরমুজ প্রণালী, যেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, অবরুদ্ধ থাকায় তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $120 ছাড়িয়ে গিয়েছিল। মার্চ মাসের শুরুতে যা $80 ছিল, সেটা আপনি আজকের দিনে দাঁড়িয়ে কত হয়েছে? শুরুতেই বললাম $109 পার ব্যারেল, $109 পার ব্যারেল। ওদিকে দেখুন উৎপাদন হ্রাস, কুয়েত, ইরাক, সৌদি আরব যে সমস্ত দেশ সবচেয়ে বেশি তেল উৎপাদন করত, উত্তোলিত করত এবং সেই তেল নিয়ে তারা বিশ্বজাত করত, বাজারজাত করত, তাদের কি অবস্থা? তাদের এখন উৎপাদন মানে উৎপত্তি প্রতিদিন প্রায় 10 মিলিয়ন ব্যারেল কমে গিয়েছে। বুঝতে পারছেন কতটা ঘাটতি? যা বিশ্ব চাহিদার প্রায় 10% চাহিদা এখন বেড়ে গেছে, আর কমে গিয়েছে 10 মিলিয়ন ব্যারেল উত্তোলন করা। অন্যদিকে দেখুন জ্বালানি অবকাঠামোর হামলা, আপনারা জানেন ইরানের সাউথ পার্স, সেখানে হামলা চালিয়েছিল ইসরায়েল। একদম গ্যাস ডিপো যেটাকে বলা হয়, বিশ্বের ম্যাক্সিমাম গ্যাস ওখান থেকেই যায়। অন্যদিকে কাতারেরও LNG কমপ্লেক্স রাস লাফান, সেখানেও কিন্তু পাল্টা হামলা চালিয়েছিল ইরান। 18 তারিখ এই ঘটনাটা ঘটেছিল, 18 তারিখ রাতে এরা মিসাইল ছুটছে, ওরাও মিসাইল ছুটছে, পুরো একদম ধ্বংস। একদিকে রাস লাফান আর অন্যদিকে সাউথ পার্স, বুঝতে পেরেছেন? আর সেই রাতটাকে এই মুহূর্তে এখন বলা হচ্ছে দ্য মিসাইল নাইট, সবচেয়ে আতঙ্কের রাত, 18ই মার্চ। কেন বলছি? তার কারণ ওই দিনটাই কিন্তু এই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, কারণ যে দুটো জায়গায় হামলা হয়েছে সেই দুটো জায়গা থেকে কিন্তু গোটা বিশ্বে জ্বালানি সাপ্লাই হতো। এখন সেটা সেই চেনটা বন্ধ হয়ে গেছে। কি বলছে দেখুন, বিশ্বের বৃহত্তম LNG কমপ্লেক্স রাস লাফানে ইরানি মিসাইল হামলার ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে, ফলে কাতারের গ্যাস রপ্তানি ক্ষমতা 17% হ্রাস পেয়েছে। আর এই মুহূর্তে তাদের কাছে গ্যাস থাকলেও তারা দিচ্ছে না, তার কারণ তারা আগে নিজের দেশকে সেভ করছে। অন্যদিকে সৌদি আরবের সামরিক রিফাইনারি এবং কুয়েতের মিনা আল আহমাদি সংশোধনাগারে ড্রোন হামলায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়েছে, সেখানেও উত্তোলন হচ্ছে না। আর এদিকে কি হচ্ছে? মুদ্রাস্ফীতি হচ্ছে, খাদ্য নিরাপত্তা নিয়ে সংকট দেখা দিচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে তো আপনার লাস রাফানের সেই ছবি, এইভাবে জ্বলছিল এবং এই ঘটনার পরে কাতার 17% রপ্তানি কমিয়ে দিয়েছে, কারণ আগে নিজেদেরকে সেভ করছে। দেখুন কি বলছে তারপর, তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে বিমানের টিকিটের দাম দ্বিগুণ হয়েছে এবং সার উৎপাদন ব্যাহত হওয়ায় সুদান, আফগানিস্তান ও ইয়েমেনে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে। এই হচ্ছে সেই সমস্ত ছবি। এখন মানুষের হাতে খাবার পর্যন্ত নেই। বুঝতে পারছেন কি অবস্থা চারিদিকে? শুধুমাত্র কে দায়ী? এই একটা মাত্র যুদ্ধ। আরও ভালো করে বললে কে দায়ী? ডোনাল্ড ট্রাম্পের ইগো। আরও ভালো করে বললে কে দায়ী? ইসরায়েল, বেঞ্জামিন নেতানিয়াহুর ঘমন্ড। আচ্ছা এবার দেখুন, বলছে এনার্জি এমার্জেন্সি, যেটা নিয়ে বেশি চর্চা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, একদম ট্রেন্ডিং বিষয় বলতে পারেন। সেইটা অ্যাকচুয়ালি কি কি জিনিস? এনার্জি এমার্জেন্সিটা কি জিনিস? বলছে এনার্জি এমার্জেন্সি ও লকডাউন কার্যকর করা দেশসমূহ, ইতিমধ্যে কিন্তু অনেকগুলো দেশ
সেখানে কিন্তু এই ধরনের লকডাউন জারি হয়ে গিয়েছে। বুঝতে পারছেন কীরকম? বলছে প্রথমেই রয়েছে ফিলিপাইন, জাতীয় জ্বালানি জরুরি অবস্থা। ফিলিপাইন সবচেয়ে নাটকীয় পদক্ষেপ নিয়েছে। তারা 24শে মার্চ 2026 এই তারিখে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তিনি দেশে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা মানে ন্যাশনাল এনার্জি এমার্জেন্সি ঘোষণা করেছেন। এই ঘোষণা আগামী 1 বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে এখনো অনির্দিষ্টকালের জন্য তিনি ঘোষণা করেছেন। কোনো বেঁধে দেওয়া হয়নি, কোনো সময়সীমা, কিন্তু বলা হচ্ছে যে এই ঘোষণা আগামী 1 বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। মানে ভাবছেন মাত্র 1 মাস হয়েছে যুদ্ধ, আর সেই জন্য ফিলিপাইনের মতন একটি দেশ তারা 1 বছরের জন্য ন্যাশনাল এনার্জি এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে। ভাবতে পারছেন? দেখুন, তারপর সরকারি অফিসগুলোতে 4 দিনের কর্মদিবস চালু করে দিয়েছে ফিলিপাইনে, এবং অপ্রয়োজনীয় ভ্রমণ তারা সীমিত করেছে। বলছে দরকারই নেই এখন ভ্রমণ টমন করার, ঘরে বসে থাকুন, কি দরকার ফালতু জ্বালানি অপচয় করে। অন্যদিকে শ্রীলঙ্কায় কি হয়েছে, সেখানেও জ্বালানি রেশনিং ব্যবস্থায় চলে এসছে এবং ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। মনে আছে কিছুদিন আগে শ্রীলঙ্কায় যে ক্রাইসিস তৈরি হয়েছিল, সেই সময়ও কিন্তু তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছিল। কীরকম? বলছে জ্বালানি আমদানিতে হিমশিম খেয়ে শ্রীলঙ্কা আবারও তাদের ন্যাশনাল ফুয়েল পাস কিউআর কোড ভিত্তিক রেশনিং কঠোরভাবে কার্যকর করেছে। তার মানে হচ্ছে আপনারা রেশন তোলেন না, রেশন কার্ড দিয়ে যেখানে খাদ্যদ্রব্য পাওয়া যায়, এক্ষেত্রে দেখুন ফুয়েল নিতে গেলেও আপনাকে রেশনিং কার্ড করতে হবে। সেক্ষেত্রে কিউআর কার্ড আপনার কাছে থাকবে, কিউআর কার্ডের একটা কিউআর কোড সহ একটি কার্ড থাকবে, যেটা আপনার রেশন কার্ড হিসেবে বিবেচনা করা হবে, এবং সেই কার্ড নিয়ে গেলে আপনাকে নির্দিষ্ট পরিমাণই জ্বালানি দেওয়া হবে। আপনি যদি চানও বেশি পাবেন না। এরকম ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই শ্রীলঙ্কাতে। তারা বলছে কি জ্বালানি বাঁচাতে প্রতি বুধবার স্কুল, কলেজ ও অপ্রয়োজনীয় সরকারি প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এমনিতেও তো সাপ্তাহিক ছুটি একটি থাকে, তারপর উপরন্তু বুধবারকেও কিন্তু ছুটির তালিকায় নিয়ে আসা হয়েছে। আর রেশনিংয়ে ব্যক্তিগত যানবাহনের জন্য সপ্তাহে নির্দিষ্ট লিটার জ্বালানি বরাদ্দ করা হয়েছে, তার চেয়ে বেশি পাবেন না। ওই জন্যই এই রেশনিং ব্যবস্থা। কিউআর কোড সহ একটি কার্ড আপনাকে দেওয়া হবে, যে কার্ড আপনি জ্বালানি নিতে গেলে, ধরুন পেট্রোল ভরতে যাচ্ছেন পেট্রোল পাম্পে, আপনাকে ওই কার্ড দেখাতে হবে। ওই কার্ড দেখে তারা বুঝতে পারবে আপনি কতটুকু এই মাসে নিয়েছেন জ্বালানি এবং আপনার আর কতটুকু প্রাপ্য রয়েছে। সেই নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিন্তু আপনি পাবেন, তার চেয়ে বেশি পাবেন না। অন্যদিকে বাংলাদেশেও কিন্তু অবস্থা এক। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সেখানেও একটা এমার্জেন্সি জারি হয়েছে। কি বলছে? জ্বালানি সংকটের প্রভাবে বাংলাদেশ বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন রোলিং ব্ল্যাকআউট। আবাসিক এলাকায় প্রতিদিন 5 ঘন্টা পর্যন্ত পরিকল্পিত লোডশেডিং বা ব্ল্যাকআউট কার্যকর করা হচ্ছে। এর কারণে কি? এর কারণে আপনার ইলেকট্রিক বাঁচবে, ইলেকট্রিক সাশ্রয় হবে, এবং সেই ইলেকট্রিক কিন্তু অতি প্রয়োজনীয় জায়গায়, হাসপাতাল, স্কুল, কলেজ, এই সমস্ত জায়গায় দেওয়া যাবে। সেই কারণে প্রতিদিন 5 ঘন্টা একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই 5 ঘন্টা আপনার এই এলাকায় ইলেকট্রিক থাকবে না, লোডশেডিং হবে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ও পরিবহন জ্বালানি সাশ্রয় করতে বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, এবং রমজানেও তারা ছুটি এগিয়ে এনেছিল। আচ্ছা, শিল্প অগ্রাধিকার পোশাক খাতের জন্য জানেন আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প বস্ত্র শিল্প। সেই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা এখন কি করছে? আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশেও কিন্তু এলপিজি পাওয়া যাচ্ছে না, রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, পেট্রোল, ডিজেল, সেখানেও কিন্তু একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে দেখুন, পাকিস্তানও রয়েছে এই তালিকায়। তীব্র জ্বালানি ঘাটতির মুখে পাকিস্তান সরকার সরকারি অফিসগুলোতে 4 দিনের কর্মসপ্তাহ চালু করেছে। মানে 7 দিনের সপ্তাহ, সেখান থেকে আপনি 3 দিন কাজই করবেন না, শুধু 4 দিন আসবেন, 3 দিন অফিস বন্ধ থাকবে। তাহলে কি হবে? ইলেকট্রিসিটি বাঁচবে। তাহলে কি হবে? এনার্জি বাঁচবে। আপনি যে তেল খরচ করে, আপনি যে টাকা খরচ করছেন, বাসে আসছেন, পাবলিক বাসে, তবুও তো আপনার টাকা খরচ হচ্ছে, এবং পাবলিক বাসকেও কিন্তু ডিজেল কিনতে হচ্ছে। আপনি যদি পার্সোনাল বাইকে আসেন, সেখানেও কিন্তু আপনাকে পেট্রোল কিনতে হচ্ছে, এবং সেই পেট্রোল কিন্তু খরচ হচ্ছে। সেই খরচটা যাতে না হয়, সেটা যাতে সাশ্রয় হয়, সেই কারণে কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তানে সেখানে খাবারও পাওয়া যাচ্ছে না, এবং খাবার আনার জন্য যে দুবাই থেকে জাহাজ আসছিল, সেলেন জাহাজ, সেই জাহাজটিকেও আটকে দিয়েছে হরমুজ প্রণালীতে ইরান। অন্যদিকে দেখুন, ওয়ার্ক ফ্রম হোম। পাকিস্তান বলছে 50% সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজ মানে ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে, যেমনটা আপনারা দেখেছিলেন কোভিড কালে। এবার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 2 সপ্তাহের বিশেষ ছুটি ঘোষণা করে দিয়েছে। আগেভাগেই বলে দিয়েছে ঠিক আছে 2 সপ্তাহ সব বন্ধ থাকুক, তাহলে অনেক কিছু সাশ্রয় হবে। আর কোনগুলো বন্ধ থাকবে? স্কুল কলেজগুলোই বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়গুলোই বন্ধ থাকবে। অন্যদিকে মিশরেও একই অবস্থা। সেখানেও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 28শে মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। কি? আর্লি ক্লোজার, মানে আগে সব বন্ধ করে দাও।
কীরকম? শপিং মল, রেস্তোরাঁ, খুচরো দোকানগুলো রাত 9টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার ফলে কি হবে? সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে রাত 9টার মধ্যেই। আর অন্যদিকে আলোকসজ্জা যে সমস্ত ব্যাপারগুলো থাকে না, রাস্তার পাশে বড় ডিজিটাল বিলবোর্ড এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পুরোপুরি বন্ধ করে দেওয়া একটা নির্দেশ এসছে। এই যে একটা হোর্ডিং টাঙিয়ে দিলাম, এই এখন আমাদের বাংলায় ভোট চলছে, আর এই ভোটের সময় নির্বাচনী প্রচার হচ্ছে, বিভিন্ন মোড়ে মোড়ে দেখবেন একটা বড় হোর্ডিং টাঙানো আছে, তার ভেতরে কিন্তু লাইট লাগানো থাকে। আগে টিউবলাইট লাগানো থাকতো, এখন এলইডি লাইট লাগানো থাকে। সেই লাইট জ্বললেই কিন্তু ওই হোর্ডিংটা উজ্জ্বল হয়ে ওঠে, আর রাতের অন্ধকারে মানুষ দেখতে পায়। এই সমস্ত ইলেকট্রিক হোর্ডিংগুলোকে এই মুহূর্তে বন্ধ রাখার নির্দেশ, পুরোপুরি নির্দেশ দিয়েছে পাকিস্তান, মিশরও। আবার অন্যদিকে ইউরোপের দেশগুলো যেমন স্লোভেনিয়া, সেখানে জ্বালানি খুচরো বিক্রেতারা ব্যক্তিগত বাণিজ্যিক যানবাহনের জন্য জ্বালানি বিক্রির ওপর সর্বোচ্চ সীমা ক্যাপ নির্ধারণ করে দিয়েছে, মানে এর বেশি আপনি জ্বালানি নিতে পারবেন না, পুরোপুরি শ্রীলঙ্কার মতনই। অন্যদিকে জার্মানি, ইটালি এই সমস্ত জায়গাতেও যদিও সরাসরি লকডাউন ঘোষণা করেনি, তবে স্ট্যাগফ্লেশন এড়াতে শিল্প কারখানায় জ্বালানি ব্যবহারের ওপর কঠোর তদারকি শুরু হয়েছে, যে বেশি বেশি জ্বালানি কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। যত পারেন কম জ্বালানি ব্যবহার করুন, কম জ্বালানিতে বেশি উৎপাদন করার চেষ্টা করুন। তার কারণ গোটা পরিস্থিতিটাই কিন্তু এখন একটা জরুরিকালীন অবস্থায় এসে ঠেকেছে। শেষ পর্যন্ত আপনাদের দেখাই যে কেন এই ঘটনাকে, মানে ইরান যুদ্ধটাকে কোভিড কালের সঙ্গে তুলনা করা হচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রীও বলেছেন সংসদে দাঁড়িয়ে যে করোনা পরিস্থিতির মতন আপনারা তৈরি থাকুন। কেন বলেছেন? এটাকে কিন্তু একটা বড় যুক্তি রয়েছে, এবং শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধুমাত্র বাংলাদেশে নয়, শুধুমাত্র পাকিস্তানে নয়, গোটা বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু এখন এই ইরান যুদ্ধটাকে কোভিড-19-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। এর কারণ কি? কেন তুলনা করা হচ্ছে? তার বড় কারণ হচ্ছে চলাচলের নিয়ন্ত্রণ এবং এনার্জি লকডাউন। কোভিডের সময় ভাইরাসের কারণে মানুষ ঘরে ছিল, আর এখন জ্বালানি সাশ্রয়ে সরকার ওয়ার্ক ফ্রম হোম করতে বলছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা এনে দিয়েছে। অনেক দেশে একে এনার্জি লকডাউনও বলা হচ্ছে, আর সে কারণেই কিন্তু কোভিডের সঙ্গে একটা সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস বন্ধ, বিদ্যুৎ ও পরিবহন খরচ কমাতে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইনের মতো দেশগুলোতে স্কুল কলেজ বাড়তি ছুটি দেওয়া হয়েছে অথবা অনলাইন ক্লাস শুরু হয়েছে, যা হুবহু মহামারীকালীন পরিস্থিতির মতন দেখাচ্ছে। সাপ্লাই চেইন এবং পণ্য সংকট, কোভিডের মতো আবারও বিশ্বজুড়ে পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। জাহাজের ভাড়া ও তেলের দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট ও আকাশচুম্বী মুদ্রাস্ফীতিও দেখা গিয়েছে। শুধু ভারতে নয়, বারবার বলছি, এটা কিন্তু গোটা বিশ্বেই বিভিন্ন দেশেই কিন্তু এটা হচ্ছে। রেশনিং এবং কিউআর কোড, যেটা শ্রীলঙ্কায় আপনাদের দেখালাম, ভ্যাকসিনের মতন এখন পেট্রোল পাম্পে কিউআর কোড বা রেশন কার্ডের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। সীমিত সম্পদের এই জরুরি বন্টন ব্যবস্থা কোভিডের জরুরি অবস্থার কথা তারা মনে করিয়ে দিচ্ছে, এই ধরনের ব্যবহার, এই ধরনের পরিস্থিতি। আচ্ছা, নাইট কারফিউ, যেটা আপনারা দেখেছিলেন কোভিডকালে ভারতে হয়েছিল, আর এখন হচ্ছে আর্লি ক্লোজার। বিদ্যুৎ বাঁচাতে বিভিন্ন দেশে রাত 9টার পর দোকানপাট, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ রাখা হচ্ছে, যা কোভিডের সময়ে নাইট কারফিউর স্মৃতি ফিরিয়ে আনা হয়েছে। মনে আছে, সন্ধ্যের পরেই কিন্তু সাধারণ মানুষ আর ঘর থেকে বেরোচ্ছিল না, এমনটাই বলা হয়েছিল। নাইট কারফিউ, রাস্তাতেও কোনো যানবাহন দেখা যাচ্ছিল না, একটা লকডাউনের পরিবেশ ছিল। সেই লকডাউনের পরিবেশ কিন্তু আবারও ফিরে আসছে। কি কারণে? শুধুমাত্র এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে। তবে একটা আশার আলো দেখা যাচ্ছে, হয়তো 9 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন সেই দিন হয়তো যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে যেতে পারে, কিন্তু তখনই যখন ইরান মনে করবে, কারণ ইরান তো জানিয়ে দিয়েছে যে যুদ্ধ শেষ হবে তখন যখন আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের ক্রাইটেরিয়াগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল মেনে নিয়েছে, আর তখনই আমরা বলবো হ্যাঁ ঠিক আছে, যুদ্ধ শেষ। এক, নয়তো 2 নম্বর হচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে $200 পার ব্যারেল। ইরানের লক্ষ্য, ক্রুড অয়েলের দাম $200 পার ব্যারেল যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ কিন্তু ইরান যুদ্ধ চালিয়ে যাবে। তার কারণ তারা মনে করে $200 পার ব্যারেল হয়ে গেলে তখন ট্রাম্পের যে মুখ, তিনি যে প্রতিদিন এসে বলছেন যে আমরা জিতে গেছি, এই যে পাইরিক ভিক্টরি ক্লেম করছেন, সেই পাইরিক ভিক্টরির 4টে পায়া হয় না, একটা টেবিলের 4টে পায়া, তার যে এই দম্ভের 4টে পায়া ভেঙে যাবে সেই দিন, যেদিন $200 পার ব্যারেল হয়ে যাবে ক্রুড অয়েলের দাম। সেই লক্ষ্যেই কিন্তু ইরান এগোচ্ছে। জানি না কোন দিকে যাচ্ছে বিশ্ব। আমি যে এই ইনফরমেশনগুলো আপনাদের দেখালাম, কোনোটাই কিন্তু মন গড়া নয়, সমস্তটাই আন্তর্জাতিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম থেকে নেওয়া। ডিসক্রিপশানে আমি সেইগুলো উল্লেখও করেছি, আপনারা চাইলে দেখেও নিতে পারেন এবং বিভিন্ন পোর্টালে ঢুকে সেই সমস্ত খবর আপনারা পড়েও নিতে পারেন। জানি না, আমি আবারও বলছি, জানি না কোন দিকে এগোচ্ছে এই যুদ্ধ এবং কবে শেষ হবে, তার কোনো কিন্তু সময়সীমা নেই। তবে
এটুকু বলতে পারি, যদি আমরা ওই কোভিড-19 যদি এই করোনা পরিস্থিতি আমরা সামাল দিতে পারি, তাহলে এটা তো অনেকই সামান্য, তাই না? এখানে তো কোনো ভাইরাস নেই। আপনি বাড়ি থেকে বেরোলে আপনাকে কোনো ভাইরাস আক্রান্ত করবে এমন তো কিছু নয়। তাহলে যদি সবার মঙ্গলের জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাহলে সেখানে ক্ষতি কিসের? যেখানে প্রত্যেকটা দেশ, বিশ্বের প্রত্যেকটা দেশ তারা এই ধরনের এনার্জি এমার্জেন্সিতে সহমত হয়েছে, এনার্জি লকডাউন করতে বাধ্য হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনারও কিন্তু কর্তব্য বর্তায় বর্তমান সরকারকে সাহায্য করার। আপাতত এইটুকুই। আগামী দিনে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের আরও আপডেট আপনাদের দেব। তার জন্য দেখতে হবে রণক্ষেত্রের এপিসোড, এবং রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর+ নিউজ 24/7। নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে টিক দিতে হবে। আপনাদের ভালোবাসা পেলে তাহলে খুব শীঘ্রই কিন্তু আর+ নিউজ 24/7 1 মিলিয়নের টার্গেট ভেদ করবে, এটুকু আশা করাই যায়। আপাতত দেখতে থাকুন রণক্ষেত্রের বাকি এপিসোডগুলি। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।